আসসালামু আলাইকুম। ২৪-এর গণ আন্দোলনে যে ছেলেগুলো মৃত্যুকে আলিঙ্গন করে যুদ্ধে নেমেছিল, হাসিনা সরকারের বিরুদ্ধে নেমেছিল, তারা এখন অনেকের কাছেই অবহেলিত। অনেকেই বলেন এরা বেশি কথা বলে, অনেকেই বলেন এরা যদি ইলেকশনে দাঁড়ায় তাহলে একটি সিটও পাবে না এবং জামানত বাজেয়াপ্ত হবে। অনেকেই বলেন এরা দুর্নীতি করছে, এরা হাঁসের মাংস খেতে চায়, এরা বিভিন্ন রকম কটূক্তি করে অনেকের কাছে বিরক্তির একটা সাবজেক্ট হয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, আপনারা যদি একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই ছেলেগুলো নাহিদ, সার্জিস, হাসনাত, আক্তার হোসেন, এরা যারা আছে, এরা যদি তখন সরকারের সাথে, ওই সরকারের সাথে, হাসিনা সরকারের সাথে কম্প্রোমাইজ করতে চাইতো, তাহলে কিন্তু আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না। এমন তো নয় যে তাদের সাথে কম্প্রোমাইজ করবার চেষ্টা হয়নি। কোটি কোটি টাকা দেবারও কথা হয়েছে, তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাদেরকে সরকারি চাকরি দিয়ে এমবেসিতে পাঠিয়ে দেওয়া হবে, তাদের জীবনকে নতুন করে রঙিন করে দেওয়া হবে, তারা যেন কম্প্রোমাইজ করে এই আন্দোলন থেকে সরে যায়, এমন অফার তারা পেয়েছিল। তারা সেগুলো নেয়নি। তারা তখন দেশমাতৃকার জন্য বুকে গুলির ভয়কে উপেক্ষা করে তারা যুদ্ধে নেমেছিল। সেই যুদ্ধে আমরা সবাই সামিল হয়েছিলাম। আমাদের স্পৃহা ছিল, তারা সমস্ত বাঙালিকে এগিয়ে নিয়ে গেছিল এই কয়েকটি ছেলে মানুষ। এরা বাচ্চা বয়সে এমন কিছু হয়নি, আমার ছেলে সমতুল্য। এরা যখন কোনো কিছু বলে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েন। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা এদেরকে দেখতে পারেন না, তারা তাদের সম্পর্কে বিভিন্ন রকম বদনাম করে বেড়ান। একবার চিন্তা করুন তো, আজকে আপনি যে কথাগুলো বলছেন, আপনি যদি সেই হাসিনার আমলে থাকতেন, আপনি এই কথাগুলো বলতে পারতেন? এরা কি দেশের জন্য কিচ্ছু করেনি? এরা দেশের জন্য অনেক কিছু করেছে। আপনি স্বীকার করুন আর না করুন, ইতিহাস যেভাবেই আপনি লিখুন, এই ছেলেগুলো না থাকলে হয়তোবা আমরা ২৪-এর আন্দোলনে সাকসেস হতে পারতাম না। এরা অনেক অনেক বড় বড় অফারকে উপেক্ষা করে পায়ে লাথি দিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল এবং রাস্তায় ছিল এবং দেশকে একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আমরা সবাই তার সুফল ভোগ করছি। হ্যাঁ, এরা মাঝে মধ্যে দুই একটা কথা এদিক ওদিক বলতেই পারেন। এরা আর্মির সম্বন্ধে কিছু কটূক্তি করেছেন, আপনারা শুনেছেন, এটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন। কিন্তু দেখুন, যার সম্পর্কে সমালোচনা করেছেন উনি আজকে কি বলেছেন। আমাদের আর্মির যে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সুন্দর একটা কথা বলেছেন যে ওরা বাচ্চা, ওরা বড় হোক, তারপর ওদের ভুল বুঝতে পারবে। উনি কি কোনো প্রতিহিংসার রাজনীতি করতে পারতেন না? উনি কি অনেক কিছু করতে পারতেন না? উনি করেননি। উনি ওনার মহানুভবতার পরিচয় দিয়েছেন। উনি একটা জিনিস বুঝেছেন যে এই ছেলেগুলো অনেক অনেক কিছু করেছে দেশের জন্য, এদের মধ্যে এখনও সেই ম্যাচুরিটি আসেনি। এই জন্য উনি বলেছেন এরা বাচ্চা, বা এদের যখন বড় হবে এরা, তখন ওরা বুঝতে পারবে ওরা ভুল করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আপনারা যাদের গায়ে এত কিছু লাগছে, যাকে বলেছেন উনি কত সুন্দর একটা জবাব দিলেন, আর আপনারা কুকুরের মতো ঘেউ ঘু করিয়ে যেতেছেন। হ্যান করে ফেলাইছে, হাঁসের মাংস খাইয়া ফেলাইছে, কোটি কোটি টাকা লয়ে গেছে গা, অমুকে টাকা পয়সা নিয়ে আর দেশ ছেড়ে চলে গেছে। একটা প্রমাণও তো আপনারা দিতে পারেন না রে ভাই। আজ পর্যন্ত দিতে পারছেন একটা প্রমাণ? এই যে আসিফের এপিএস তাকে টাকা নিছে, তাকে তো দুদকের মামলা চলছে। তারপরে সেই যে এনসিপির ট্রলিয়া কি টাকা পয়সা আপনার ছলচাতুরি করছে, ওনাকেও তো দুদকের মামলায় আটকানো হয়েছে, ওনাদেরকে বিদেশ যাওয়া বন্ধ করে দিছে। তো যদি কেউ অন্যায় করে তার সাজা পাবেন, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। এখন সবচেয়ে বড় কথা হলো, আজকে সেনাপ্রধানের বক্তব্য শুনে ওনার প্রশংসা না করে পারছি না। দেখুন, একটা সিনিয়র মানুষের, একটা বুদ্ধিমান মানুষের, যিনি একটা রাষ্ট্রের আর্মির প্রধান, উনি যখন আজকে অফিসার্স অ্যাড্রেস করছিলেন, ওখানে নিশ্চয়ই কোনো না কোনো অফিসার কথাটা তুলেছে যে স্যার আমাদের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বাজারে এনসিপির ছেলেপেলেরা বলছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? উনি পরিষ্কার বলে দিয়েছেন ওদের বয়স কম, ওরা আরও ম্যাচিউরড হোক, বড় হোক, তখন ওরা বুঝতে পারবে ভুল ওরা কি করছে। এখন বলে লাভ নেই। এই যে মহানুভবতা, এটাকেই বলে যে একজন মানে সেনাপ্রধান, উনি কিন্তু অনেক কিছু করতে পারতেন। উনি এটা নিয়ে
উষ্মা প্রকাশ করতে পারতেন, এটা নিয়ে ওদের সাথে কথা বলতে পারতেন, ওদেরকে বোঝাতে পারতেন, ওদেরকে থ্রেট করতে পারতেন, বা ওদেরকে বলতে পারতেন এই ধরনের কথা বলা তোমাদের উচিত নয়। উনি কিন্তু সেই লাইনেই যায়নি, উনি চলে গেছেন অন্য লাইনে। এটাকে আপনি কি বলবেন? অথচ আমরা চিৎকার করছি, আমরা বলছি কেন বলল, যাকে বলল উনি তো সেটাকে এমনভাবে নেয়নি। তার বড় কারণ একটা, উনি বুঝেছেন এই ছেলেগুলো আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আপনারা যেভাবে বলেন আর্মি প্রধান সম্পর্কে, আজকের পর থেকে তার প্রতি এবার রেসপেক্ট বেড়ে গেছে। আমি বলবো তুসি গ্রেট হো। এবার একটা আরেকটা প্রসঙ্গে আসি, রাজনীতির চাক্কা খালি ঘুরতেছে, তাই না? আজকে তো নতুন করে চাক্কা ঘুরে গেল। আপনারা সবাই জানেন 21শে গ্রেনেড হামলার যে রায় দিয়েছিল নিম্ন আদালত এবং হাইকোর্ট, সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে। কেন? আমরা না শুনলাম যে এই সমস্ত রায়গুলো বাতিল করে দেওয়া হয়েছে এবং খালাস দেওয়া হয়েছে, তারা রাষ্ট্রপক্ষ এখন কেন আপিল করছে? আমরা ধরেই নিয়েছিলাম যে 21শে গ্রেনেড হামলার যে রায় ছিল সেটা ওইভাবেই থাকবে, কিন্তু আপিল করবার জন্য মাসখানিক আগে একবার কথা উঠেছিল, সেই আপিল শুনানি আজকে শুরু হয়ে গেছে এবং রাষ্ট্রপক্ষ আপিল করেছে এটার পুনর্বিবেচনা করবার জন্য। যে রায় দেওয়া হয়েছে মানে খালাস দেওয়া হয়েছে, এটার আবার পুনর্বিবেচনা হবে। এতে করে কি বোঝা গেল না যে বাংলাদেশের রাজনীতি 360 অ্যাঙ্গেলে টার্ন করে ফেলেছে? জি, আমরা যেভাবেই বলি যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, বিএনপির সাথে মিলে গেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিকে লাথি দিয়ে সরিয়ে দিয়েছে, এখন উনি তাদের সাথে নাই। এগুলো কি এটাই প্রমাণিত হয়? না, এগুলোতে এটা প্রমাণিত হয় না, এগুলো তো অন্য কিছু প্রমাণিত হয়। এগুলো তো মনে হয় যে রাষ্ট্রের ভিতরে বা দলে দলে বা সরকারের সাথে বিভিন্ন দলের যে একটা সম্পর্ক, সেটা উপরে যাই থাকুক, ভিতরে অনেক কিছুই ঘটছে। দেখুন, আমরা সবসময় বলি এবং আমিও বলেছি যে তারেক রহমান কেন দেশে আসে না। এমন পরিস্থিতিতে উনি কী করে আসবেন বলেন? এই যে এখন যদি আপিল হয়, এটার যে বিচার হবে এটা আবার লেংদি হবে, 1-2 দিনে তো বিচারটা হবে না। এই যে প্রসিডিউরটা চলবে, এর কি রায় আসবে তারেক রহমান নিজেও জানে না, আমরা কেউই জানি না। এমনও হতে পারে তারেক রহমান আবার বেকসুর খালাস হয়ে যাবে, এমনও হতে পারে তারেক রহমান এবং বাবর সাহেব আবার ফেঁসে যেতে পারে। যে এমন একটা দোদুল্যমান অবস্থায় উনি কেন লন্ডন থেকে আসবে? এই যে বিএনপির লোকজন বলছেন বারবার, স্যার ওই অগাস্টে আসছেন, সেপ্টেম্বরে আসছেন, নির্বাচনের তফসিল ঘোষণা করে আসছেন। আমি বারবারই বলছি তারেক রহমান সাহেব বাংলাদেশে আপাতত আসবে না। সেই না আসবার পরিস্থিতি আবার নতুন করে চালু হয়ে গেল। আবার আজকের এই মামলার পর, আজকের এই আপিল বিভাগের আবেদনের পর এটা আরও পরিষ্কার হয়ে গেল, এই মামলা টোটালি খালাস না হওয়া পর্যন্ত এবং দেশে একটা স্থিতিশীল সরকার না আসা পর্যন্ত। স্থিতিশীল সরকার বলতে আমরা যারা বোঝাতে চাচ্ছি, যারা বিএনপি ভাবছে বা অনেকেই ভাবছেন যে বিএনপি সরকার গঠন করবেন, বিএনপি ইলেকশন করলে বিপুল ভোটে পাশ করে সরকারে তারাই থাকবে, সেই সরকার গঠন করবার আগে তারেক রহমান দেশে আসবে না। কেন আসবে? আমি হলেও আসতাম না, আপনি হলেও আসতেন না। এমন দোদুল্যমান অবস্থায় নিজের জীবনকে বিপন্ন করে কেউ কি বিদেশ থেকে আসে না। কারণ ডাল ভাত খাক, যেমনই খাক, সে তো ওখানটায় ভালো আছে। এখানে এসে টেনশন কিনবার তো কোনো প্রয়োজন নেই। এই যে জিনিসগুলো চলছে এখন দেশে, এই যে সেনাপ্রধানের এত সুন্দর একটা কথা, এই যে তারেক রহমানের অ্যাপিল নিয়ে আবার নতুন করে আলোচনা, এইগুলো কি আলামত দেয় না যে দেশে ইলেকশন আগামী ফেব্রুয়ারিতে হবে না? এর মোড় যে কোন দিকে ঘুরবে আমি আপনি কেউই জানি না। আমরা বাংলাদেশ সম্পর্কে কখনোই প্রেডিকশন করে কোনো কথা বলতে পারি না। আমরা কখনোই 4 তারিখ পর্যন্ত বা 5 তারিখ দুপুর পর্যন্ত ভাবতে পারিনি যে 5ই আগস্টে শেখ হাসিনা ওভাবে চলে যাবে দেশ ছেড়ে। কেউই ভাবেননি, যা ভাবেননি তাই হয়েছে, এখনও যা ভাবছেন না তাই হবে। মোর যে কোন দিকে ঘুরছে, একবার একভাবে এক একজন খেলছে, যে যার কোর্টে বল আসছে সে সেটা নিয়ে দৌড়াচ্ছে, পিছনে রেফারি মহোদয় চুপচাপ শুধু দেখছেন আর বলছেন খেলো, আমরা দেখতে চাই তোমরা কতদূর খেলতে পারো। তারপরেও আমরা আশাহত হতে চাই না। আমরা চাই
আমরা চাই দেশে একটা সুন্দর ইলেকশন হোক এবং সরকার জুলাই ঘোষণা বা জুলাই সনদ পাশ করে দিক, সেটা আইনি বৈধতা দিক, সংস্কারের আর যা বাকি কথাগুলো আছে, যে সমস্ত দল যেগুলো চায় পিআর বলেন বা স্থানীয় সরকার নির্বাচন বলেন, সেগুলো করে দিলেই তো হয়। বিএনপি কি এত ভয় পায় যে পিআর হলে তারা সরকার গঠন করতে পারবে না? অবভিয়াসলি ভুল, হয়তো বা তারা 151টা সিট পাবে না, কিন্তু তারাই তো সবচেয়ে বড় দল থাকবে। এটা জোট করে সরকার করুক না রে ভাই। আমরা পিআরের পক্ষে তাই এই কথা বলছি, অনেকেই পিআরের বিপক্ষে আছেন। যদিও বদিউল আলম মজুমদারের সেই সংস্থা থেকে বলা হয়েছে 71% বাংলাদেশের জনগণ নাকি পিআর চায়। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কিছু বলার নেই। তারপরে ইউনূস স্যার আরেকটা জিনিস করতে পারেন, পিআর পদ্ধতি হবে কিনা এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা ইচ্ছা করলে একটা হেনা ভোট নিতে পারেন। হেনা ভোট আমাদের দেশে তো আগেও হয়েছে, জিয়াউর রহমান সাহেব করেছেন, আমরা দেখিনি। তো সেরকম করলে জনগণ কী চাই দেখুক। ওনারা বলছেন 1% জনগণ নাকি বোঝেই না পিআরটা কি। আমরা বলছি সবাই বোঝে। এই বিতর্কে না গিয়ে গণভোট দিয়ে দিন, আমরা গণভোটে যাই। আমরা পিআর চাই কিনা আমরা গণভোটে যাই। আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না জাতীয় সরকার নির্বাচন চাই। এখন সরকার কি করবেন? সরকার জানেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অত্যন্ত ধীর গতিতে চলেন, কোনো কথাবার্তা বলেন না। কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ চায় এই সরকার দেশটাকে একটা সংস্কার করবে। দেশে সে আগের নিয়মে দেশ চলতে পারবে না, যেভাবেই হোক সেই স্বৈরশাসন যেন দেশে না হয়, যেভাবেই হোক দেশ থেকে যেন কোটি কোটি ডলার পাচার না হয়ে যায়, দেশে যেন আইন প্রতিষ্ঠিত থাকে, মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকে, মানুষের বাক স্বাধীনতা থাকে, মানুষ যেন গর্ব করে বলতে পারে আমি বাংলাদেশি। বিদেশিরা যেন বলতে পারে ইয়েস, বাংলাদেশ এমন একটি দেশ হয়েছে যেটা নিয়ে গর্ব করা যায়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ।